ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস। দেখো 43 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি। এর আগে আমাদের যে সমস্ত আলোচনা বা ক্লাসগুলো রয়েছে তোমরা সেগুলো দেখবে ভালো করে। সেখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে সেখানে মক টেস্ট হিসাবে কিন্তু আমরা কোশ্চেনগুলো রেখেছিলাম। আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এবং সেখান থেকে কিছু কোশ্চেন নিয়ে সিটেটের কোশ্চেন নিয়ে আমরা কিন্তু এই মক টেস্টগুলো তৈরি করছি। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু ভালো করে দেখবে এবং এগুলো নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনেক অনেক সুবিধা হবে। চলো আমরা শুরু করে দিই। তার আগে দেখে নাও আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ 2024-এর জন্য শুরু হয়েছে। সেই ব্যাচটা আমাদের এখনো চলছে। যারা এখনো জয়েন হওনি বা এই ব্যাচটা নাওনি তাদের ক্ষেত্রে আমরা বলবো যে সামনে ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে তোমাদের জন্য। বা যারা এখানে এনরোল করেছো বা অলরেডি ক্লাস করছো তারা কিন্তু জানো যে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এর জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। চলো 1 নম্বর আজকে আমরা শুরু করি। সবাই নিজে থেকে উত্তর করবে। অনেস্টলি যেটা আমি মার্ক করব সেটা পাশে রাইট অথবা কাটা চিহ্ন, যেটা ভুল রং সেগুলো দেবে। সেই অনুযায়ী তোমরা শেষে মার্কিং গুলো কমপ্লিট মানে গণনা করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে একটি প্রাথমিক শ্রেণীকক্ষে একজন কার্যকর শিক্ষকের উচিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার জন্য লক্ষ্য করা। যে একটি প্রাথমিক শ্রেণীকক্ষে একজন কার্যকর শিক্ষকের উচিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার জন্য লক্ষ্য করা। কোনটি হবে অপশনগুলোর মধ্যে? যে শাস্তিমূলক ব্যবস্থা করে যাতে তারা শিক্ষকের সম্মান করে, পারফর্ম করার জন্য যাতে তারা বছরে পরীক্ষা শেষে ভালো নম্বর পায়, শেখার জন্য যাতে তারা কৌতূহলী হয়ে ওঠে এবং নিজেদের স্বার্থে শিখতে ভালোবাসে। কোনটি হবে উত্তর? মুখস্থ করার জন্য রোট করা যাতে তাদের স্মরণ ভালো হয়ে যায়। দেখো মুখস্থ এই জিনিসটা আমরা বাদ দেবো প্রথমেই, যে মুখস্থ থাকবে না। শাস্তিমূলক এটাও থাকবে না। পারফর্ম করার জন্য যাতে তারা পরীক্ষা শেষে ভালো নম্বর পায়, শুধুমাত্র ভালো নম্বরের জন্য কিন্তু আমাদের অপশনগুলো ঠিক হতে পারে না। তাহলে কার্যকর শিক্ষকের উচিত যেটা, যে শেখার জন্য এমন একটা পরিবেশ বা কৌতূহলী বা একটা পরিবেশ তৈরি করা যাতে শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে শিখতে ভালোবাসে। তাহলে শেখার জন্য যাতে তারা কৌতূহলী হয়ে ওঠে এবং নিজেদের স্বার্থে শিখতে ভালোবাসে, এটা কিন্তু লক্ষ্য করা উচিত। 2 নম্বর দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তি স্কুলের ওপর বোঝা বাড়ায় নাকি শিক্ষার প্রতি মনোভাব, বিষয়বস্তু না এবং পদ্ধতির পরিবর্তন প্রয়োজন হয়? এটি একটি অবাস্তব লক্ষ্য নাকি অক্ষম শিশুদের জন্য ক্ষতিকারক? কোনটি হবে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তি স্কুলের ওপর বোঝা বাড়াবে নাকি শিক্ষার প্রতি মনোভাব, বিষয়বস্তু এবং পদ্ধতির পরিবর্তন করবে? কোনটি উত্তর বলবে সবাই? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি অন্তর্ভুক্তি করানো হয় তাহলে কোনটি হবে উত্তর? ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি অন্তর্ভুক্তি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের সাধারণ শিক্ষার যদি অন্তর্ভুক্তির ব্যবস্থা আমরা করে থাকি তাহলে শিক্ষার প্রতি মনোভাব, বিষয়বস্তু এবং পদ্ধতির পরিবর্তন প্রয়োজন হবে, যেটা আমাদের একঘেয়েমি পরিবেশ থেকে বৈচিত্র্য আনবে। তাছাড়া শিক্ষকের দক্ষতা এবং শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব এবং গণতান্ত্রিক পরিবেশ কিন্তু তৈরি করা সম্ভব হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ করি বা এরকম একটা ব্যবস্থা করি, তাহলে শিক্ষার প্রতি মনোভাব, বিষয়বস্তু এবং পদ্ধতির অবশ্যই পরিবর্তন প্রয়োজন হবে এবং সমস্ত শিক্ষার্থীদের উপযোগী করে পদ্ধতি এবং পরিবর্তন এবং শিক্ষা উপকরণ ব্যবহার করা দরকার হবে। 3 নম্বর দেখো, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমি থেকে শিশুদের সঙ্গে একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ থাকা সব ছাত্রদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে। এই বিবৃতিটি সঠিক নাকি ভুল বলবে? যে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমি থেকে শিশুদের সঙ্গে একটা বৈচিত্র্যময় শ্রেণী যদি থাকে তাহলে ছাত্রদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে, এই বিবৃতি কি সঠিক নাকি ভুল? বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমি থেকে শিশুদের সঙ্গে যদি একটা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ থাকে, অর্থাৎ বৈচিত্র্যময় শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা যদি
অংশগ্রহণ করে, শিক্ষার্থীরা যদি শ্রেণীকক্ষে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে পঠন পাঠনে অংশগ্রহণ করে বা শ্রেণীকক্ষ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ যদি তার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সঠিক, এটাই খুব ভালো হবে, সমৃদ্ধ হবে, যে সব ছাত্রদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। এটা যেমনই সঠিক, তার সাথে সাথে শিশুরা তাদের সহকর্মীদের কাছ থেকে অনেক দক্ষতা শেখে এই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে। তাছাড়া তার মূল্যবোধের বিকাশ তো ঘটেই, গণতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটে, যে সঠিক কারণ শিশুর সহকর্মীদের কাছ থেকে অনেক বৈচিত্র্য, অনেক দক্ষতা, অনেক মূল্যবোধের সাথে কিন্তু সে পরিচয় হতে পারে। তাহলে অবশ্যই ছাত্রদের শেখার অভিজ্ঞতাকে কিন্তু সমৃদ্ধ করে। 4 নম্বর দেখো, প্রহারের মাধ্যমে ছাত্রদের উন্নতি সম্ভব, মানে শাস্তির ব্যবস্থা করে উন্নতি সম্ভব, এটা কি সঠিক নাকি ভুল, বা কি ধরনের স্টেটমেন্ট এর ক্ষেত্রে এটা সঠিক হবে বলো? প্রহারের মাধ্যমে ছাত্রদের উন্নতি সম্ভব, কখনোই সম্ভব না, কারণ ছাত্ররা প্রহারের ভয়ে শৃঙ্খলাবদ্ধ থাকে, এটা একদমই সঠিক না। কিন্তু প্রহারের ভয় যদি না থাকে, বা দেখা গেল যেদিন সে সুযোগ পাবে এমন লেভেলে সে মানে অশৃঙ্খল হয়ে উঠবে, যেটা তোমার শাস্তির ক্ষেত্রেও ছাড়িয়ে যাবে, তাহলে এটা হবে না। ছাত্রদের প্রহার করলে তাদের পিতামাতা শক্তিশালী অনুভব করে, এটা একদমই সঠিক নয়, অস্বাভাবিক মনোবিদ্যা বলা যায়। প্রহারের ফলে ছাত্ররা কোনো বিষয় বারবার জিজ্ঞাসা করবে না, এটা কি ধরনের স্টেটমেন্ট? এটাই হবে না, এটা গণতান্ত্রিক পরিবেশ বা শ্রেণীকক্ষের মানসিকতাপূর্ণ নয়। এখানে তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রহারের মাধ্যমে কোনোভাবেই ছাত্র উন্নতি সম্ভব না, অর্থাৎ কোনো মন্তব্যই কিন্তু সঠিক হবে না, কোনো মন্তব্যই সঠিক হবে না। 5 নম্বর দেখো, এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কোন ধরনের বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন? এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে যে সমস্ত বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন, সেটি দেখো সামাজিক আচরণের উপর অনেক গুরুত্ব তিনি দিয়েছেন। এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে সামাজিক আচরণ এর উপর কিন্তু অধিক গুরুত্ব দিয়েছেন। সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি? সমস্যার সমাধান এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি হবে, উত্তর করো। সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি? উত্তর করবে সবাই। দেখো, সমস্যার সমাধান এমন ধরনের চিন্তন যা ধারণাগুলোকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করে, অবশ্যই করে, যে ধারণাগুলো এক জায়গায় করে তার সমস্যা সমাধানের জন্য সে প্রস্তুতি নেয়, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলোকে সে পুনর্গঠন করে, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলো সে পুনর্গঠন করবে, পরিস্থিতির সঠিক মূল্যায়ন অর্থাৎ পরিস্থিতিকে সঠিকভাবে বোঝা এবং তার ধারণা পুনর্গঠন করা। তাহলে উপরের সবগুলি হচ্ছে বৈশিষ্ট্য, যেখানে বলা হচ্ছে যে সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হচ্ছে বাদবাকি সবগুলোই। 7 নম্বর দেখো, কোনটি সঠিক হবে না, প্রাচীন অনুবর্তনের উদাহরণ কোনটি? কোনটি সঠিক নয়, এখানে কি চাইছে এটা ভালো করে লক্ষ্য করবে, কোনটি সঠিক নয় বলেছে। ভালো করে লক্ষ্য করবে, প্রাচীন অনুবর্তনের উদাহরণ বা প্রাচীন অনুবর্তনের ফলে আমরা অভ্যাস গঠন করতে পারি, ভয় দূরীকরণ, মনোভাব গঠন, এগুলো সবই হবে, কিন্তু সমস্যা সমাধান প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে দেখা যায় না।
8 নম্বর দেখো, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হয়। খুব পরিচিত একটা সংজ্ঞা, কার সংজ্ঞা এটা বলতে পারবো? অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হয় তা বিকাশ, পরিণমন, শিখন, মনোযোগ। কোনটি হবে উত্তর? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হয়, অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা শিখন বলি, তাই না? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির মধ্যে স্থায়ী এক ধরনের আচরণ তৈরি হয়, যেটাকে বা পরিবর্তন হয়, সেটাকে আমরা শিখন বলি। কিন্তু সব আচরণের পরিবর্তন কিন্তু শিখন নয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আচরণ পরিবর্তনের মানে হচ্ছে, আচরণ পরিবর্তনই হলো শিখন, কিন্তু সব আচরণ পরিবর্তন আবার শিখন নয়, এটা কিন্তু মাথায় রাখা উচিত। 9 নম্বর দেখো, সংবেদনশীল বা ইন্দ্রিয়গত স্তরে যে স্মৃতি স্থায়ী হয় তার সময়কাল কত? কি বলা হচ্ছে? সংবেদনশীল বা ইন্দ্রিয়গত স্তরে অর্থাৎ সেন্সরি মোটর স্টেজে যে স্মৃতি স্থায়ী হয় অর্থাৎ তার সময়কাল কত হবে? সংবেদনশীল বা ইন্দ্রিয়গত স্তরে যে স্মৃতি স্থায়ী হয় তার সময়কাল কত হবে? দেখো, সংবেদনশীল বা ইন্দ্রিয়গত স্তরে অর্থাৎ আমরা পরিবেশ থেকে প্রাথমিকভাবে যে মনোযোগ বা যে যে উদ্দীপনা যেগুলো আমরা পাই সেন্সরি মোটর স্টেজে সেগুলো রাখি, সেগুলোর স্থায়িত্ব থাকে 1 সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর্যন্ত। 1 সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর্যন্ত আমাদের ইন্দ্রিয়ে যে সমস্ত সংবেদন আসে সেগুলো আমরা গ্রহণ করি বা ধরে রাখি। এরপরে আসবে শর্ট টার্ম মেমোরি, তারপর লং টার্ম মেমোরির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওটা। আর অর্থাৎ আমরা পরিবেশ থেকে সমস্ত উদ্দীপনাগুলোকে আমরা গ্রহণ করলেও কোন কোনগুলো শর্ট টার্ম বা কোন কোনগুলো লং টার্মে যাবে সেগুলো আমাদের আগ্রহ, মনোযোগের ওপর নির্ভরশীল। অর্থাৎ দেখা গেল যে একটি ঘটনা যেটি আমাদের স্মৃতিতে আঘাত করলো সেটা 1 সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর্যন্ত স্থায়ী হলো, তার প্রতি যদি আমরা বিশেষভাবে মনোযোগী হই তাহলে সেটা শর্ট টার্ম এবং তারপর লং টার্ম মেমোরিতে সেটা স্থায়ী হয়। 10 নম্বর দেখো, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। শিক্ষার্থী যা কিছু শেখে তাই যদি পাঠ্যক্রম হয়, এই উক্তিটি কে করেছিলেন? ম্যাকডুগাল, থর্নডাইক, হর্নি নাকি ফ্রয়েবেল? শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এই উক্তিটি কে করেছিলেন? শিক্ষার্থী যা কিছু শেখে অর্থাৎ শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনে যা কিছু শিখবে সেটাই যদি পাঠ্যক্রম হয়, এই কথাটা বলেছিলেন হর্নি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম। সঠিক মূল্যায়ন বলতে যেটি বোঝানো হয়, সঠিক মূল্যায়ন বলতে কোনটি বোঝানো হয়? প্রতি সপ্তাহে শিক্ষার্থীর মূল্যায়নের ব্যবস্থা করা, প্রতিটি ইউনিটের মূল্যায়ন করা, শিক্ষার্থীর পঠন পাঠন এবং অন্যান্য কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন, বাৎসরিক পরীক্ষায় ভালো প্রস্তুতির ক্ষেত্র তৈরি। কোনটি সঠিক মূল্যায়ন বলতে কোনটি বোঝানো হবে? সঠিক মূল্যায়ন বলতে কোনটি বোঝানো হবে বলো? সঠিক মূল্যায়ন বলতে কোনটি বোঝানো হবে? দেখো, শিক্ষার্থীর পঠন পাঠন এবং অন্যান্য কার্যাবলীর বিভিন্ন দিকের যে মূল্যায়ন, এটা কিন্তু সঠিক। আমরা বলবো যে সঠিক মূল্যায়ন বলতে এটা বোঝানো হবে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা, প্রতিটি ইউনিটের মূল্যায়ন,
বাৎসরিক পরীক্ষায় ভালো প্রস্তুতির ক্ষেত্রে সবগুলোই সঠিক, কিন্তু ঘটনা হচ্ছে আমার যে অপশনগুলো রয়েছে এই অপশন দেওয়ার মধ্যে কোনটি মানে সবচেয়ে বেশি সঠিক হবে, যে শিক্ষার্থীর পঠন পাঠন এবং অন্যান্য কার্যাবলীর বিভিন্ন দিকের যদি মূল্যায়ন আমরা বলি, তাহলে এটাই কিন্তু সঠিক মূল্যায়ন আমরা বলতে পারি। কোনো একদিকের প্রতি বেশি জোর নয়, যে পঠন পাঠন ছাড়াও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীকে ইনক্লুড করে যে মূল্যায়ন আমরা ব্যবহার করি বা করতে পারি, সেটাই কিন্তু সঠিক হবে। শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়, উক্তিটি কে করেছিলেন? শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়, উক্তিটি কে করেছিলেন? ম্যাকডুগাল, রুশো, জন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, কে করেছিলেন? শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়, উক্তিটি কে করেছিলেন? ভালো করে লক্ষ্য করো, শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়। এর সাথে সাথে ওই ব্যক্তি আরেকটি বলেছিলেন যে মূল্যবোধ মেঘের মতো অস্থায়ী। তাহলে বুঝতে পারছো কার কথা বলছি? অবশ্যই আমাদের শিক্ষাবিদ জন ডিউই শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায় বলেছিলেন। নিচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক? কোনটি ব্যক্তিগত নির্ধারক? দেখো, ব্যক্তিগত মনোযোগের যদি আমরা বলি ব্যক্তিগত নির্ধারক, তাহলে সেক্ষেত্রে বলবো যে ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত বা ব্যক্তির মানসিক জগতের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে গতিশীলতা, পুনরাবৃত্তি, স্পষ্টতা, এগুলি সবই হচ্ছে বস্তু কেন্দ্রিক, অর্থাৎ বস্তু কেন্দ্রিক নির্ধারক আমরা বলতে পারি। যে গতিশীলতা, কোনো দ্রুত গতির বস্তুর প্রতি আমাদের মনোযোগ যায়। কোনো জিনিস যদি বারবার ঘটে থাকে সেটা আমরা পুনরাবৃত্তি যেটা আমরা বলে থাকি, তার প্রতি আমরা মনোযোগ দিই। স্পষ্টতা, যেমন হাতের লেখার প্রতি স্পষ্টতা যদি থাকে সেটার প্রতি আমরা মনোযোগ দিই। আর সেন্টিমেন্ট যেটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারকের মধ্যে পড়ছে, এর এই সেন্টিমেন্টটা হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক মনোযোগের নির্ধারক। যেমন জন্মভূমির প্রতি ভালোবাসা, কোনো ধর্মের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এইগুলোকে কেন্দ্র করে আমাদের সেন্টিমেন্ট গড়ে ওঠে। এই সেন্টিমেন্টটাই হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক। যেমন অনেকগুলো দেশের কথা বললেও আমাদের দেশ সম্পর্কে যখনই বলা হচ্ছে তখন কিন্তু আমরা বেশি মনোযোগী হই, এটাই কিন্তু আমাদের একটা সেন্টিমেন্ট কাজ করে। 14 নম্বর দেখো, প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও, নীতিটি কোন কর্মসূচিতে বলা হয়েছে? প্রত্যেকেই একজন করে শিক্ষা দাও, নীতিটি কোন কর্মসূচিতে বলা হয়েছে? দেখো, প্রত্যেকেই একজন করে শিক্ষা দাও, ইচ ওয়ান টিচ ওয়ান যেটা আমরা বলে থাকি, যে সেটা হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন। জাতীয় সাক্ষরতা মিশনের কর্মসূচি যে প্রত্যেকেই একজন করে শিক্ষা দাও। ইনক্লুসিভ এডুকেশন শিক্ষাদান পদ্ধতিতে যে শিক্ষার্থীদের নেওয়া হয় তারা কি ধরনের শিক্ষার্থী? ইনক্লুসিভ এডুকেশনে কোন ধরনের শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তি করা হবে? দেখো, ইনক্লুসিভ এডুকেশনে আমাদের এ এবং বি দুটোই, অর্থাৎ অক্ষম শিক্ষার্থী, সক্ষম শিক্ষার্থী, মৃদু মাত্রায় অক্ষম এবং সাধারণ মেধাবী শিক্ষার্থীদের একসাথে বসিয়ে যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা পরিচালনা করা হয় তাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বলে থাকি। এই ইনক্লুসিভ এডুকেশনে অক্ষম এবং সক্ষম অর্থাৎ দু ধরনের শিক্ষার্থীদের নিয়েই কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা পরিচালন করা হয়। ডাউন সিনড্রোম সাধারণত কাদের দেখা যায়?
উত্তর করো। ডাউন সিনড্রোম সাধারণত কাদের দেখা যায়? ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু, নাকি উন্নত বুদ্ধি সম্পন্ন, নাকি অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে, নাকি উপরে কোনোটি নয়? ডাউন সিনড্রোম সাধারণত দেখা যায় ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে। ডাউন সিনড্রোম কথাটা আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করি বা এদের মধ্যে দেখা যায়। এরপরে দেখো শিক্ষাঙ্ক বের করার সূত্র কি? এটার মানে হচ্ছে শিক্ষাঙ্ক মানে হচ্ছে ইকিউ। ইকিউ এডুকেশনাল কোয়েশ্চেন্ট। এই শিক্ষাঙ্ক বের করার সূত্র কোনটি? ভালো করে লক্ষ্য করো যে শিক্ষাঙ্ক বের করার সূত্র হচ্ছে অপশন এ সঠিক হবে, যে শিক্ষাগত যোগ্যতা বাই সাধারণ বয়স গুণফল 100। অর্থাৎ আমরা এটাকে বলবো যে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন পারফরমেন্স বাই সি এ ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এইটা দিয়ে আমরা কিন্তু বের করি এডুকেশনাল কোশ্চেন্ট। এই কথাটা আমরা ব্যবহার করি বা এটা বের করি। ব্যতিক্রমী শিশুরা হলো মানসিক প্রতিবন্ধী শিশু, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু, এ ও বি দুটোই নাকি উপরে কোনোটি নয়? ব্যতিক্রমী শিশু কারা? দেখো ব্যতিক্রমী শিশু হচ্ছে মানসিক প্রতিবন্ধী যে সমস্ত শিশু রয়েছে তাদেরকেও আমরা ব্যতিক্রমী শিশু বলবো। এবং উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু যাদের আইকিউ লেভেল অনেকটা উপরে তাদেরকেও আমরা ব্যতিক্রমী শিশু বলবো। তাদের জন্য পৃথক কিন্তু নির্দেশনা থাকে অবশ্যই। মানসিক প্রতিবন্ধী বা স্লো লার্নার যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন ব্যতিক্রমী, অর্থাৎ তাদের ক্ষেত্রে যেমন আলাদা নির্দেশনা দান ব্যবস্থা থাকে, তেমনি উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু যারা রয়েছে আইকিউ লেভেল যাদের উপরে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রমী কিছু নির্দেশনা অবশ্যই থাকে। তাহলে ব্যতিক্রমী পদ্ধতি যখন আমরা বলবো বা ব্যতিক্রমী শিশু যখন বলবো, এ এবং বি দুটোই হবে, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী শিশু এবং উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু দু ধরনের শিশুই হচ্ছে ব্যতিক্রমী শিশুর মধ্যে পড়ছে। 19 নম্বর দেখো নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের জন্য ব্যবহার হয় না? কি বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের জন্য ব্যবহার করা হয় না? পৃথকীকরণ, বিশেষ শিক্ষণের ব্যবস্থা করা, পাঠ্যিকার উন্নতিকরণ, কোনটি নয়? কোনটি হবে? উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না কোনটি, সবকটি ব্যবহার করা হয়। তাহলে উপরের কোনটি নয়, উপরের সবকটি কিন্তু ব্যবহার করা হয়, যে আলাদা করে দেখা এবং বিশেষভাবে শিক্ষণের ব্যবস্থা করা, অ্যাক্সিলারেশনের ব্যবস্থা করা, পাঠ্যিকার উন্নতিকরণ, অর্থাৎ উন্নত ধরনের যেগুলো আমরা আলোচনা বলে থাকি, যেগুলো আমরা সমস্যামূলক পরিস্থিতি প্রজেক্ট, এগুলোর ব্যবস্থা কিন্তু আমরা উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে করে থাকি। 20 নম্বর দেখো ইমোশন শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ইমোভার থেকে এসেছে। এই ইমোশন শব্দটি ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে আমি বলে দিয়েছি, এটা ইমোভার, এটা করবে। 21 নম্বর দেখো শিখনের লেখচিত্র থেকে কি বোঝা যাবে? শিখনের লেখচিত্র থেকে কি বোঝা যাবে? শিখনের লেখচিত্র থেকে কি বোঝা যাবে? উত্তর করবে। দেখো শিখনের লেখচিত্র থেকে কি বোঝা যায়, যে শিখনের লেখচিত্র গ্রাফ যেটা থেকে শিখনের ক্রম পরিবর্তনের প্রক্রিয়া, শিখনের ক্রম পরিবর্তনের প্রক্রিয়া, অর্থাৎ প্রথম অবস্থায় সে কোন স্থানে ছিল, তারপর আস্তে 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 সে যখন উপরের দিকে উঠছে, অর্থাৎ তার শিখনের যে অগ্রগতি হচ্ছে
যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা শিখনের অগ্রগতি বা লেখচিত্র থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। 22 নম্বর দেখো, ভালো কাজের জন্য শিক্ষার্থীকে দীর্ঘ সময়ের ব্যবধানে পুরস্কৃত করলে শক্তি সঞ্চারক উদ্দীপকের তীব্রতা কেমন হবে? কি বলা হচ্ছে, ভালো কাজের জন্য শিক্ষার্থীকে দীর্ঘ সময়ের ব্যবধানে পুরস্কৃত যদি করা হয়, শক্তি সঞ্চারক উদ্দীপকের তীব্রতা কেমন হবে? বৃদ্ধি পাবে, কমে যাবে, একই থাকে নাকি উপরে কোনোটি নয়? উত্তর কি হবে? ভালো কাজের জন্য দীর্ঘ সময়ের ব্যবধানে পুরস্কৃত যদি করা হয়, ভালো কাজের জন্য দীর্ঘ সময়ের ব্যবধানে যদি পুরস্কার করা হয়, শক্তিদায়ক উদ্দীপকের ব্যবস্থা মানে এই তীব্রতা এটা কিন্তু কমতে পারে, কারণ সময় কিন্তু বেশি লাগছে, ওর জন্য শক্তি সঞ্চারক উদ্দীপকের তীব্রতা কমে যাবে। 23 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণী শিক্ষণ পরিচালনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণী শিক্ষণ পরিচালনার গ্রহণযোগ্য নয়? দেখো, যেটা আমরা বলি যে সিডিপির ক্ষেত্রে শাস্তি এই ধরনের কথা কিন্তু প্রযোজ্য নয়, তাহলে এটা হবে না। 24 নম্বর দেখো, শিক্ষণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন কারা? শিক্ষণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন কারা? দেখো, শিক্ষণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি, যেটা আমরা গেস্টাল্ট বা অবয়ববাদী বলে থাকি, গেস্টাল্টবাদী বা সমগ্রতাবাদী বলে থাকি, এই গুরুত্ব আরোপ করেছেন অবয়ববাদীরা, যে আমরা যাকে আমরা সমগ্রতাবাদী বলে থাকি। অন্তর্দৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন, অর্থাৎ হঠাৎ কোনো সমস্যার সমাধান আমাদের মন যখন খুঁজে পায় তো সেটাকে আমরা অন্তর্দৃষ্টি বলে থাকি। 25 নম্বর দেখো, শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভয়মূলক প্রক্ষোভ, ভয় যদি তার মধ্যে থাকে যে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে, তাহলে এই প্রক্ষোভটি শিক্ষণের ক্ষেত্রে সহায়ক হবে, অন্তরায় হবে নাকি গুরুত্বহীন হবে? কোনটি হবে? শ্রেণীর পাঠদানের ক্ষেত্রে শিক্ষামূলক প্রক্ষোভ যেটা, সেটা কিন্তু অন্তরায়। শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীর ভয়মূলক প্রক্ষোভ সেটা কিন্তু অন্তরায় হবে। 26 নম্বর দেখো, বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটি প্রাথমিকভাবে শিক্ষার্থীদের যে পেরেশানির চাহিদা মেটায়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজ এর জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের যে পেরেশানির চাহিদা মেটায় সেটি কোন ধরনের চাহিদা? মিড ডে মিলের যে ব্যবস্থাপনা, মিড ডে মিলের যে ব্যবস্থাপনা সেটা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শারীরবৃত্তীয় চাহিদা, জৈবিক প্রবৃত্তি, ক্ষুধা নিবৃত্তি এটা কিন্তু মেটাবে। 27 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরামর্শদান প্রক্রিয়ার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি? কোনটি পরামর্শদান প্রক্রিয়ার একটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয় এই ধরনের পদ্ধতি কোনটি? পরামর্শদান প্রক্রিয়ার একটা সবচেয়ে ভালো ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থিওরি, এটা কিন্তু সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়। 27 নম্বর দেখো, পরামর্শদান এবং উপদেশ দান শব্দ দুটির অর্থ কি? পরামর্শদান এবং উপদেশ দান শব্দ দুটির অর্থ, এটা এটা আমি বলে দেব না, এটা তোমাদের HW থাকবে, যেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটার উত্তর কি হবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটার উত্তর কি হবে, এটা সবাই পারবে, একটু বেশি করে ভাবলেই কিন্তু এটা পারবে যে পরামর্শদান উপদেশ দান দুটো কি একই নাকি আলাদা। এই দুটো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে যে এর উত্তর কি হবে। 28 দাগ নম্বর দেবে, দাগ নম্বর দিয়ে তারপর কিন্তু নাম্বারগুলো লিখবে যে কোনটা সঠিক হবে ABCDর মধ্যে। 29 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুর অধিকার নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুর অধিকার নয়? দেখো, শিক্ষার অধিকার শিশুর অধিকার, নিরাপত্তার অধিকার শিশুর অধিকার, এগুলো রয়েছে, কিন্তু সমস্ত দাবি পূরণের যে অধিকার এটা কিন্তু শিশুর অধিকারের মধ্যে পড়ছে না। 30 নম্বর দেখো, শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় করা হয়, শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় করা হয় সেটি হলো গ্রুপ কাউন্সেলিং।
শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় করা হয় সেটি হলো গ্রুপ কাউন্সেলিং। এটা কিন্তু মনে রাখবে। শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় করা হয়, এটা হবে না। দেখো, শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় আমরা শ্রেণীকক্ষের পরামর্শদান করব, শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়ায় আমরা করব ঠিকই রয়েছে। এটা কমিউনিটি কমিউনিটি কাউন্সেলিং তখনই হয় যখন সেটা শ্রেণীকক্ষের বাইরে হয়, এটা গ্রুপ কাউন্সেলিং হবে। উত্তর ঠিকই আছে, গ্রুপ কাউন্সেলিং হবে। কমিউনিটি কাউন্সেলিং হচ্ছে এটা পরিবেশ পরিস্থিতি, যেটা আমাদের বাড়ির পরিবেশের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে এটা হবে। তাহলে শ্রেণীকক্ষে পরামর্শদান গ্রুপ কাউন্সেলিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হবে। আবার বলছি, আমাদের টেট ব্যাচ 2024-এর জন্য ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। এখানে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার দ্বারা করানো হয়। এখানে ফ্রি মক টেস্ট এবং পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। তোমরা সামনে ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেসিক ফাউন্ডেশন ব্যাচ কিন্তু খুব উপযোগী বা কার্যকরী হবে। চলো আজকে এ পর্যন্ত, আবার নেক্সট দিন আমরা নতুন নতুন কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব।